আমার সব বন্ধু বান্ধব বা পরিচিত যারা আছেন তাদের একটাই প্রশ্ন ছিল যে তোমরা ওখানে কেন সেটেল করছো, তোমার একমাত্র সন্তান ছেলেকে কেন ওখানে রাখছো, বিকজ ওখানে তো কালচার বলতে কিছু নেই। অন্যর বাচ্চা যেটা বলছে সেটাকে ট্রাস্ট করতে বেশি, নিজের বাচ্চাকে ট্রাস্ট করছে না। আর দে আর নট ফ্রেন্ড। এই ফিল্মটার স্টোরি হচ্ছে একটা কাপল, সবাই ভাবতো ওদের চারিপাশের, ওদের বন্ধু বান্ধব, চারিপাশের সমাজের লোকজন যে তারা খুব হ্যাপি কাপল, তারা খুব সাকসেসফুল কাপল। মুখোমুখি রিয়াতে আজ আমরা পেয়ে গেছি একজন লেখিকা, প্রবাসী বাঙালি তিনি। বাংলার প্রতি তার ভালোবাসা বারবার তাকে এই বাংলার বুকে টেনে আনে। তার লেখনীর মধ্যে সামাজিক এবং বাস্তব চিত্র ফুটে ওঠে। বিভিন্ন সামাজিক আলাদা আলাদা জিনিস তার লেখনীর মধ্যে এবং তার ফিল্ম, বর্তমানে শর্ট ফিল্মের মধ্যেও কিন্তু তিনি তুলে ধরছেন। ঠিকই ধরেছেন, সকলের প্রিয় লেখিকা পদ্মিনী দত্ত শর্মা দিদিকে আমরা আজকে পেয়ে গেছি। চলুন ওনার সাথে কথা বলে নেব, খুঁটিনাটি বিভিন্ন বিষয় আজকে ওনার সাথে আলোচনা করে নেব। দিদি, আপনাকে স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলায় অনেক স্বাগত। লেখিকা হিসেবে আপনার যে পথ চলা শুরু, সেই সম্বন্ধে আমাদের দর্শকদের যদি কিছু বলেন। আমি আমার কেরিয়ার স্টার্ট করেছিলাম অ্যাজ এ জার্নালিস্ট, একটা খুব রিনাউন্ড নিউজ পেপার কলকাতাতে। বেশ কিছুদিন কাজ করার পরে আমি রিয়েলাইজ করলাম যে আমি যদি নিজস্ব কিছু করি এবং আমার যে থটসগুলো যেগুলো আছে, যেগুলো আমি অন্যদের হয়ে কথা বলি, সেটা না করে আমি যদি আমার কিছু কথা মানুষের কাছে বলি এবং সেগুলো যদি আমি বুক ফর্মে তুলে ধরি, তাহলে অনেক বেশি মানুষের কাছে আমার চিন্তাধারাটা আমি পৌঁছতে পারবো। তো সেই কারণেই আমি বই লেখাটা স্টার্ট করলাম। তো আমার প্রথম বই স্পাইস আপ ইওর ম্যারেজ 2012-তে পাবলিশড হয়। আমার প্রত্যেকটা বই সোফার 17টা বই পাবলিশড হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, প্রিন্টেড, এডিটেড অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই অ্যামাজন ইনকর্পোরেশন USA। তো এই 2012-তে আমি এই প্রথম বইটি আমার পাবলিশড হয় এবং আজকে আপনারা শুনলে ভীষণ খুশি হবেন যে 10,000 ওপরে কপি সোল্ড অ্যান্ড 4th এডিশন চলছে এটা। তো একদমই আমরা রিসার্চ করে দেখেছি যে দিদির বহু অনেক সেরা সেরা বই আছে, তার মধ্যে অন্যতম কিন্তু দ্য স্পাইস অফ ইউর ম্যারেজ অ্যান্ড দ্য ইটারনাল কোয়েস্ট। তো এই সম্বন্ধে আমরা দর্শকদেরকে দিদির মুখ থেকেই একটু বলতে বলবো এই বইগুলো সম্বন্ধে। এই বইটা লেখার পেছনে একটা বিশেষ কারণ হলো, আমি যতবারই US থেকে ইন্ডিয়াতে আসতাম, আমার সব বন্ধু বান্ধব বা পরিচিত যারা আছেন তাদের একটাই প্রশ্ন ছিল যে তোমরা ওখানে কেন সেটেল করছো, তোমার একমাত্র সন্তান ছেলেকে কেন ওখানে রাখছো, বিকজ ওখানে তো কালচার বলতে কিছু নেই, ওখানে ফ্যামিলি ভ্যালুস বলতে কিছু নেই, ওখানে স্বামী স্ত্রীরা ছাড়াছাড়ি হয়ে যান, বাচ্চারা ভীষণভাবে সাফার করে। তো আমি এই ভুল ধারণাটা বেসিক্যালি ভাঙার জন্য, যারা কখনো ওখানে যাননি বা যাওয়ার সুযোগ হয়নি, তো তারা একটা হিয়ার্সের ওপরে একটা ভ্রান্ত ধারণা একটা কমিউনিটি সম্বন্ধে পোষণ করছেন, যেটা ঠিক নয়। তো সেই কারণেই আমি ডিফারেন্ট পেয়ার্স বা কাপলস, ম্যারিড, আনম্যারিড, ডিভোর্সি, সিঙ্গেল, আমি সবারই সঙ্গে কথা বলে এই বইটা বেসিক্যালি চ্যাপ্টার ওয়াইজ দিচ্ছি এবং সেটার মাধ্যমে আমি এটাই দেখাতে চেয়েছি যে ডিভোর্স যে কথাটা, ডিভোর্স কেন বেড়ে যাচ্ছে তার ডিফারেন্ট, আমি শুধু রিজনস দিইনি, সেটাকে কি করে সে সমস্যার সমাধান করা যায় আমি সেটাও, এমন ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন ইন্টারভিউ নিয়ে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করেছি যে ডিভোর্স যেটা হচ্ছে সেটা কিন্তু শুধু একটি ছেলের বা একটি মেয়ের উপরে নির্ভর করে না, এটা কিন্তু দুজনের একটা যৌথ উদ্যোগ, ইট ইজ আ পার্টনারশিপ। তো সেটাকে যদি আমরা দুজনেই, একটি ছেলে এবং একটি মেয়ে যদি এটাকে প্রপারলি নার্চার করে, তাহলে কিন্তু ডিভোর্সের সংখ্যাটা, ওয়েদার ইট ইজ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অর ইট ইজ ইন্ডিয়া, ব্যাপারটা কিন্তু আমরা অনেকটাই কমিয়ে আনতে পারবো। তো আমি বলবো বর্তমানে পাশ্চাত্যের মতো কিন্তু আমাদের এই দেশেও এখন ডিভোর্সের সংখ্যাও কিন্তু দিন দিন বাড়ছে। এই নিয়ে আপনি কি সামাজিক একটা বার্তা দেবেন দর্শকদের? এখন মেয়েরাও তাদের রাইটস সম্বন্ধে ভীষণভাবে ওয়াকিবহাল। আমাদের শুধু রেসপন্সিবিলিটিস নেই, আমাদের কিছু রাইটসও আছে এবং ওদের মনে হয়েছে যে আমাদেরকে ভীষণভাবে দিনের পর দিন এক্সপ্লয়েট করা হচ্ছে। এই এক্সপ্লয়েটেশন থেকে বাঁচার একটাই উপায় হচ্ছে টু সেপারেট। আমি যেটা দেখছি যে ছেলেদের ক্ষেত্রে
তো কোনো ল নেই, ছেলেদের বাঁচারও কোনো উপায় নেই। তো অ্যাকচুয়ালি নিভৃতে নির্জনে ছেলেরাই কিন্তু সাফার করছে। আমি এটা বহুবার ধরেই এই কথা, একই কথা বলে আসছি। মেয়েরা যেটা দেখায় যে তারা ভীষণভাবে এক্সপ্লয়েটেড, কিন্তু আমি এখন অব্দি কোথাও দেখিনি যে মেয়েরা ইন দ্য রিয়াল সেন্স, হয়তো কিছু ক্ষেত্রে ডেফিনেটলি হয় এক্সপ্লয়েটেড হয়, কিন্তু সব ক্ষেত্রেই যে মেয়েরা এক্সপ্লয়েটেড হয় এবং সব ক্ষেত্রেই প্রত্যেকটা ছেলেকে বলা হয় আইদার ইজ আ গ্যাম্বলার অর ইজ আ রেপিস্ট অর ইজ আ ওম্যানাইজার, দিস ইজ নট ট্রু। আপনার বেশিরভাগ লেখনের মধ্যে আমরা দেখছি সামাজিক সম্পর্ক সচেতনতার বহিঃপ্রকাশ হয়, এর উৎসটা কি দিদি? আমি যেটা মনে করি যে আমরা যেই সমাজে আছি সেই সমাজে কিন্তু আমরা যদি সবাই একটু সুস্থভাবে বাঁচতে পারি তাহলেই কিন্তু আমাদের যে নেক্সট জেনারেশন আছে তারাও কিন্তু একটা হেলদি লাইফ লিড করতে পারবে। এবং আমার কাছে কিন্তু শুধু সামাজিক বার্তা এরকম নয়, আমি কিন্তু অনেক সময় এটিপিক্যালও কিছু কমেন্টস করে থাকি বা কিছু আমার নভেলস বা স্টোরিজেও এটাও আমি দেখিয়েছি, যেটা একটা মূল বার্তা হচ্ছে যে প্রেম কিন্তু যে কোনো বয়সে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মানুষের জীবন আসতে পারে। যদি প্রেম এসে দরজায় নক করে তাহলে তাকে ফিরিয়ে দিও না। দিদির মুখ থেকে অনেক সুন্দর সুন্দর আমরা কথা শুনলাম। তো দিদি যেমন লেখিকা, তার সাথে সাথে কিন্তু তিনি শর্ট ফিল্মও প্রডিউস করেন, তার সেখানেও কিন্তু তার আকাশচুম্বী সব সফলতা, সেই নিয়ে দিদির মুখ থেকে কিছু শুনে নেবো আমরা। আমার রিসেন্ট যে ফিল্মটা হয়েছে এটা 4 নম্বর ফিল্ম আমার। ফিল্মটির নাম হচ্ছে ব্ল্যাক কোট। এখানে একটু বলি, সবাই এই ফিল্মগুলোকে ছবি ছবি বলে, তাতে আমার খুব আপত্তি। এটা ছবি নয়, দিস ইজ ফিল্ম। অ্যান্ড এটা করতে কিন্তু খুব পরিশ্রম লাগে। একটা শর্ট ফিল্ম করতে কিন্তু কনসেন্ট্রেশন অনেক বেশি লাগে, বিকজ এখানে কিন্তু আমরা আমাদের যারা অডিয়েন্স আছে তাদের মাইন্ডটাকে ডেভিয়েট করার জন্য বা সময় কিল করার জন্য নাচ গান দিয়ে ভরাতে পারি না। মাই মেসেজ হ্যাজ টু বি ডিরেক্ট অ্যান্ড স্ট্রেট টু দি অডিয়েন্স। তো সেটাকে আমার ফোকাসটা অনেক বেশি লাগে। তো এই 4 নম্বর ফিল্মে আমি এটাই দেখেছি, নাম হচ্ছে ব্ল্যাক কোট। কোটের বানান QUOT, নট COAT। এখানে একটা টুইস্ট আছে গল্পতে। আমার এই ফিল্মটার বক্তব্য হচ্ছে দেয়ার ইজ আ লট অফ ডিফারেন্স বিটুইন অ্যাপারেন্ট অ্যান্ড রিয়েলিটি। আমরা নেকেড আইতে চোখের সামনে যেটা দেখি সেটা কিন্তু বেশিরভাগ সময় কিন্তু সত্যি হয় না। যেমন এই ফিল্মটার স্টোরি হচ্ছে একটা কাপল, সবাই ভাবতো ওদের চারিপাশের, ওদের বন্ধু বান্ধব, চারিপাশের সমাজের লোকজন, যে তারা খুব হ্যাপি কাপল, তারা খুব সাকসেসফুল কাপল, বিকজ তারা পাবলিকলি সেইভাবে একটা ডিসপ্লে অফ অ্যাফেকশন, ডিসপ্লে অফ লাভ করতো। কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে কি হচ্ছে সেটা একমাত্র মেয়েটিই জানতো। তো সেই ব্যাকগ্রাউন্ডে কি চলছে সেটা নিয়ে দেখানো স্টোরি। এবং লাস্টে একটা ভীষণ সুন্দর টুইস্ট আছে, যেটাকে আমি বলি এম্পাওয়ারমেন্ট অফ উইমেন। তো বইটাকে একটু কষ্ট করে দেখতে হবে। এই বইটা কিন্তু প্রচুর অ্যাওয়ার্ডস অলরেডি নিয়ে এসছে। অ্যান্ড আই এম গ্রেটফুল টু গড যে আমি এখানে বেস্ট স্ক্রিন প্লে রাইটার ফিমেল অনেকগুলো অ্যাওয়ার্ড অলরেডি পেয়ে গেছি। নতুন বাবা মাকে আমার দেওয়ার মতন অনেকগুলো বার্তা আছে। আমার 5th বইটা হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট যে বইটা স্পাইস আপ ইউর ম্যারেজ, তারই সিকুয়েল হচ্ছে হাউ টু বিকাম বেস্ট প্যারেন্টস। ঠিক আছে, তো আমি যেটা দেখেছি সেটা হচ্ছে পেরেন্টসরা তাদের বাচ্চাদের সম্বন্ধে ভীষণ ক্রিটিক্যাল। রাইট। সব সময়তেই তারা নিজের বাচ্চাকে না ভীষণ আন্ডার এস্টিমেট করেন, যে ওদের ধারণা হচ্ছে একে দিয়ে কিছু হবে না, এবং সেটা বাচ্চাকে ইনস্টেড অফ এনকারেজিং তারা কিন্তু ডিমোটিভেট করে চলেছেন এবং সমানেই বলে চলেছেন তোমার দ্বারা কিছু হবে না। বাচ্চা নিজের সন্তানকে অন্য বাচ্চাদের সাথে কম্পেয়ার করছেন, অন্যর বাচ্চা যেটা বলছে সেটাকে ট্রাস্ট করছে বেশি, নিজের বাচ্চাকে ট্রাস্ট করছে না। অ্যান্ড দে আর নট ফ্রেন্ডস। দেখো, আমি যেটা দেখেছি যে আজকালকার বাবা মা, স্পেশালি বাবাদের তো ধরো টাইমই নেই, ওরা জানেও না কোন সেকশনে তার বাচ্চা পড়ে, ভেরি আনফর্চুনেটলি সো। কিন্তু মারা যারা ক্লেম করে তারা বাচ্চার জন্য ভীষণ কেয়ার করে, আমি কিন্তু দেখেছি তারা কিন্তু সারাক্ষণ তাদের নিজের ফোন, তাদের অফিস, তাদের সোশ্যাল লাইফ নিয়ে থাকে, বাচ্চার প্রতি তাদের কোনো সেরকম অ্যাটেনশন নেই। তো যতক্ষণ না বাচ্চা তার মনের যে কষ্ট, দুঃখ বা যা কিছু তার প্রবলেম সেটা যদি তার মার সঙ্গে শেয়ার করতে না পারে, অবভিয়াসলি সে বাইরের বন্ধুত্ব করবে এবং সেখানেই কিন্তু তার ডাউনফলটা হচ্ছে। তো আমি প্যারেন্টসদেরকে একটাই কথা বলবো, ট্রাস্ট ইউর ওন চাইল্ড ফার্স্ট। তাকে বিশ্বাস করুন, তাকে কনফিডেন্সে নিন, সে যাতে আপনাকে
তার সব দুঃখ কষ্ট আনন্দ আপনার সঙ্গে ফার্স্ট এসে শেয়ার করে। বি হিজ অর হার ফ্রেন্ড, নট জাস্ট এ গার্ডিয়ান। দিদি, আপনার নতুন যে আপকামিং যে বই আপনি লিখছেন সেই প্রসঙ্গে যদি দর্শকদের একটু হিন্টস দেন। নতুন যে বইটা লিখছি সেটা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না, বিকজ বেশ কিছু ফেমাস পার্সোনালিটিস আছে, তাদের বায়োগ্রাফি আমি লিখছি, অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আর একটা বই সেটা হয়তো এবার অ্যামাজন থেকে বেরোবে না, ম্যাকমিলান থেকে বেরোবে, সেটা ইটস কমপ্লিটলি আ ম্যানেজমেন্ট বুক। দিদিকে যেমন আমরা দেখি লেখিকা হিসেবে, একজন শর্ট ফিল্ম প্রডিউসার হিসেবে, তার সাথে সাথে কিন্তু দিদিকে আমরা সামাজিক কাজেও দেখি। দিদি, এই প্রেরণাটা কোথায় পান? এত কিছুর প্রেরণা, তার সাথে সামাজিক কাজেও নিজেকে যুক্ত রাখা। আমার সব কিছুর প্রেরণা হচ্ছে আমার ছেলে। সবাই কিন্তু বলে, প্রত্যেকটা গার্জেনের একটা কথা, যে আমি আমার ছেলেকে এই শিক্ষা দিয়েছি, এটা শিখিয়েছি। আজকে আমার ছেলে যা কিছু সেটা আমারই জন্য। মা বাবারা ক্রেডিট নিতে চায়, আমার ক্ষেত্রে ঠিক উল্টোটা। আমি মনে করি আজকে আমি যা কিছু সবকিছু আমার ছেলের জন্য, কারণ ও আমাকে প্রত্যেক পদে পদে আঙুল দিয়ে শিখিয়ে দিয়েছে যে শুধু নিজের জীবনে লাক্সারি করাটা মানুষের জীবনের কোনোদিন মুখ্য উদ্দেশ্য হতে পারে না। মানুষের জন্য বাঁচো, মানুষের পাশে থেকে বাঁচো। একদিন 5 স্টার হোটেলে না খেয়ে বরঞ্চ একটা ফ্যামিলিকে সাপোর্ট করো, তাতে কিন্তু দেখবে তুমি অনেক বেশি আনন্দ পাবে। অনেক ভালো আপনাদের সামনে ওনার সাথে কথা বলে অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য আমরা কিন্তু ক্যামেরা বন্দি করে নিলাম। দিদি যেমন লেখিকা, তার সাথে কিন্তু শর্ট ফিল্ম মেকারও। তো এছাড়া এগুলো সমস্ত কিছু আপনারা নজর রাখুন, আর তার সাথে সাথে আমরা সাথে আরো নতুন নতুন বিভিন্ন বিষয় নিয়ে আসবো, আপনাদের সামনে তুলে ধরবো। তা দেখতে গেলে অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে মুখোমুখি রিয়াতে। স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলায় অনলি।